এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ, ধানের শীষের পক্ষে এক হয়ে কাজ করতে হবে বললেন তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন সিরাজগঞ্জের জনসভায়। আর ফ্যাসিবাদ নয়, 13ই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় জনগণ। ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করবে জামায়াত, আশ্বাস আমিরের। নির্বাচনী প্রচারে ছুটছেন প্রার্থীরা। ভোলায় বিএনপি জামায়াতের সংঘর্ষ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি। এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের। কোটি টাকা ব্যয়ে একের পর এক কর্মসূচিতেও নির্মূল হয়নি এডিস। ডেঙ্গু এখন সারা বছরের সংকট, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। এবং চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। জানালেন তেহরানের দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথা। হুমকির মুখে আলোচনা করতে চায় না ইরান। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ পাইকপাড়া বিসিক শিল্প পার্কের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তার আগমন ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ, ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। সিরাজগঞ্জ থেকে ফেরার পথে টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বিকেল 4টায় যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে বক্তব্য রাখবেন তিনি। আমাদের সিরাজগঞ্জের নেতা কর্মীদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রচুর সাড়া আছে, যদিও খুব শর্ট টাইমে এটা হচ্ছে। আমি আশা করি এই জায়গাটা মানুষে ভরে যাবে, একটা জনসমুদ্রের সৃষ্টি হবে। সিরাজগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে সিরাজগঞ্জের সভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, কি অবস্থা দেখছেন সেখানকার, জানাবেন বিস্তারিত। ঘটতে শুরু করেছে, এখন পর্যন্ত জনস্রোত দেখা যাচ্ছে। আসলে আমরা যদি বলি যে এই যে বিসিক শিল্প পার্ক যেটি সিরাজগঞ্জে, এখানেই মূলত সমাবেশের স্থল। আর যেটি হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে বগুড়াতে তিনি অবস্থান করছেন। সেখান থেকে বের হয়েছেন বেশ কিছুক্ষণ আগেই। সেটি এবং পথসভায় তিনি অংশগ্রহণ করেন এবং সেই পথসভার শেষেই মূলত তিনি মানুষ চারিদিকে যত চোখ যাচ্ছে আর মানুষের স্রোত নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই সিরাজগঞ্জের জনসমাবেশের যে অবস্থাটি। আর একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এখানে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসন আছে। বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন তারা এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে পাবনা থেকেও সংসদীয় আসন থেকে মনোনীত প্রার্থী যারা বিএনপি থেকে তারাও এসেছেন, অর্থাৎ তাদেরকে এই সমাবেশ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন, এমন একটি তথ্য আছে এখন পর্যন্ত। আর যেটি বলতে চাই, সেটি আপনি খবরে যেটি বলছিলেন, বগুড়াতে আজকে একটি মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই আপনি সেটি বলছিলেন। তো সেই জায়গা থেকে বলি যে আসলে যেটি হচ্ছে, অর্থাৎ নেতাকর্মীদের যে একটি দিক নির্দেশনা যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আজকে জনসমাবেশ থেকে উঠে আসবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই বিষয়গুলো নিশ্চয়ই নিয়ে আসবেন। একই সঙ্গে যে তিনি যে পরিকল্পনার কথাগুলো বলছেন, সেই পরিকল্পনাগুলোর যে ধারাবাহিকতা সেটিও এই আজকে সমাবেশে আসবে। বিশেষ করে যদি বলি জীবন ঘনিষ্ঠ কল্যাণমূলক যে কিছু পরিকল্পনার কথা তিনি বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার মধ্যে কৃষক কার্ড, সেই সঙ্গে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু বারবারই তিনি বলছেন, এই নানা পরিকল্পনার কথা তুলে ধরছেন। নিঃসন্দেহে আজকে এই সিরাজগঞ্জে একটি বড় জনসমাগম হবে। এখানকার যারা নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলছেন যে জনসমুদ্রে পরিণত হবে, লাখো জনতার একটি উপস্থিতি ঘটবে, এটি কিন্তু বলছেন। আর এখন অপেক্ষার পালা, সবাই অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই মঞ্চ থেকেও বারবারই ঘোষণা করা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। শ্রাবন্তী। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া জেলা বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই নির্দেশনা দেন। জেলা বিএনপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সভায় তারেক রহমান নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না,
ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। বর্তমানে দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, তার পক্ষে সময় দেয়া সম্ভব হবে না। তাই জেলার নেতাদের প্রত্যেককে ধানের শীষের কাণ্ডারির ভূমিকা পালন করতে হবে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বগুড়ার কোথায় কি করতে হবে সেটি তিনি জানেন। সভা শেষে তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সেখানে জনসভায় অংশ নেয়ার পর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। আর ফ্যাসিবাদ নয়, 13ই ফেব্রুয়ারি থেকে পরিবর্তন দেখতে চায় দেশের মানুষ, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লার 14 গ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা নারীকে অসম্মান করে, বাংলাদেশের 9 কোটি নারী তাদের কাছে নিরাপদ নয়। চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিন কুমিল্লার 14 গ্রামে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নেতৃত্বে 11 দলের জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তারা বলেন, দুটি রাজ পরিবারের কবজায় থাকা বাংলাদেশের রাজনীতিকে এবার মুক্ত করবে মানুষ। 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। যারা এর আগে মজলুম ছিল তারাই এখন জালিমে পরিণত হচ্ছে উল্লেখ করে জামাতের আমির বলেন, তার দল এদেশে থেকে জনগণের জন্যই রাজনীতি করবে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। যারা চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করে সঠিক পথে এগোবে তাদেরকে সাথে নিয়ে ঐক্যের সরকার গঠন করার ঘোষণা দেন ডক্টর শফিক। যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 10ম দিনের মতো সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন, এলাকার উন্নয়নে ও সমস্যা সমাধানে দিচ্ছেন নানা আশ্বাস। অভিযোগ করেন, পাল্টা অভিযোগ করেন প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার। হুঁশিয়ারি দেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ফলাফল দিতে দেরি করার চেষ্টা হলে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক তার নির্বাচনী প্রচারণার 10ম দিনে পল্লবী ও সংশ্লিষ্ট শিল্প এলাকা হয়ে পূরবী মার্কেট ও সংলগ্ন এলাকায় প্রচারণা চালান। অভিযোগ করেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী যেভাবে মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার দেশের মানুষ সেটা অবশ্যই বিচার বিশ্লেষণ করবে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসও ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। সকালে পল্টনে হজ এজেন্সি মালিক অ্যাসোসিয়েশন বায়রা আটাবের নেতাদের সাথে মতবিনিময় সভার মধ্য দিয়ে দিনের প্রচারণা শুরু করেন। বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে একটু দান করে নাই। বলেন, যারা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে তারা সম্প্রতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। আমরা যেমনি হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করেছিলাম, তেমনি এই সমস্ত অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে। তারা নাকি 40 লক্ষ বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। বোরকা পরে ফল ভোট দিতে আসবেন, এটা আমরা সহ্য করব না। ঢাকা 10 আসনে গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মজুমদার। ঢাকা 10 আসনে বড় সমস্যা রাস্তাঘাট, গ্যাস ও যানজট নিরসনের প্রতিশ্রুতি দেন। এখানে মানুষ ঘনবসতি, মানুষের বেশি বসবাস করে, বাড়ি ঘরে করছে যত্রতত্র। তো এই সমস্ত এলাকায় কিছু অনৈতিক কাজ হয়, যেমন মাদক চোরাচালান কারবার হয় আমি জানি। তারপরে রাস্তাঘাটে কোনো সমস্যা, বিশাল সমস্যা, যানজটের সমস্যা। আরেকটা সমস্যা হলো যে এখানে আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ বড়ই সমস্যা। তো এইগুলা যদি আমি সমাধান করতে পারি। এছাড়া বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে দেবেন সব সমস্যার সমাধান। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশ জুড়েই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোট চাওয়ার পাশাপাশি কথার লড়াইয়ে পিছিয়ে নেই রাজনৈতিক দলের নেতারা। জনসংযোগে স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ তুলে না দেওয়ার আহ্বান জানায় বিএনপি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে স্বাধীনতার পর ক্ষমতায় আসা 3টি দলই লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের 10ম দিনে সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, চষে বেড়াচ্ছেন শহর থেকে গ্রাম। চাঁদপুরে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে প্রার্থীর জন্য ভোট চান তিনি। বলেন, স্বাধীনতার পর যে 3টি দল ক্ষমতা এসেছে তারাই ব্যর্থ হয়েছে। যে 3টি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা 3টি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে কুষ্টিয়ার বাবর আলী গেটে ভোটারদের সাথে গণসংযোগ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু। মাঠ প্রান্তর চষে বেড়াচ্ছেন অন্যান্য প্রার্থীরাও। ঠাকুরগাঁও সদর উপজেলার অকচা ইউনিয়নের শামশিয়ায় পথসভা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বলেন, যারা স্বাধীনতা সমর্থন না করে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের হাতে দেশ নিরাপদ নয়। এই দলটা 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে নাই। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক, লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় নাই। রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে জনতার মুখোমুখি হন 4 প্রার্থী। জেলার উন্নয়ন পরিকল্পনায় শান্তি, নারীর অধিকার, বৈষম্য নিরসন, কৃষি ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার বিষয়ে শপথ নেন প্রার্থীরা। আসিফ খান, ডিবিসি নিউজ। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজেপি। একথা জানিয়েছেন সংস্থাটির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল SM আব্বুল এহসান। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে 134 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারই প্রথম বিজেপি তল্লাশিতে ডগ স্কোয়াডকে 9 ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি অন ক্যামেরা, এপিসি নাইট ভিশন ক্যামেরা সহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবে বিজিবি সদস্যরা। ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। নির্বাচনের আগে আবারও দেখা যাচ্ছে বিদেশি রাষ্ট্রদূতদের তৎপরতা। এখন পর্যন্ত অবশ্য এ ধরনের তৎপরতাকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। তবে বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক নেতাদের সাথে বিদেশি দূতদের সৌজন্য সাক্ষাৎ যেন নেতিবাচক তৎপরতায় রূপ না নেয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছুদিন ধরে বিএনপি ও জামায়াতের নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতেরা। সাক্ষাতে জানাচ্ছেন, যে দলই ক্ষমতায় আসুক তাদের সাথেই কাজ করতে আগ্রহী তারা। বিদেশি রাষ্ট্রগুলোর দূতদের এসব তৎপরতা সব মহলেই নানা প্রশ্নও তৈরি করে, কারণ অতীতে নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বেশ কয়েকবার। এটা আমরা সবসময় নির্বাচনের আগে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে এটা অস্বাভাবিক নয়, তবে এটাও বলছেন অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকদের এরকম দৌড়ঝাঁপের সুযোগ করে দেন দেশীয় নেতারাই। আমার মনে হয় আমরা দায়ী, যেহেতু আমরা সুযোগটা দেই এবং আমরা অনেকেই আমাদের মনে করে যে বিদেশির সাথে কথা বললে হয়তো একটা কি বলা হয়, আমি আমার ভোটারদের ইনফ্লুয়েন্স করতে পারবো। উল্টোটা যদি হয়, এটা কি আমেরিকা দেশে তো আমরা দেখছি না যে সেখানে রাশিয়া বা চীনের দূতরা ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন দলের সাথে কথা বলছে। সৌজন্য সাক্ষাৎ যেন অন্য কোনো তৎপরতায় পরিণত না হয় সেটা দেখার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দকেই নিতে হবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। ছট করে কিছু না বলে চিন্তা ভাবনা করে শুনে বুঝে তারপরে কথাবার্তা বলা দরকার, এবং সেটা আমাদের নিজেদের স্বার্থে। অন্যান্য দেশের যে কূটনীতিকরা তারা তাদের কাজ করছে,
কিন্তু সেখানে ভুল ধরতে যাওয়ার চেষ্টা করার দরকার তো আমার নাই। আমার কাজটা আমি ঠিক মতন করলাম, এবং তারা যদি বক্তব্যে এমন কিছু বলে যেটা আপত্তিজনক, তখন সে ব্যাপারে আমাদের বক্তব্য দিব, রিয়াকশন দিব। আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতার পরামর্শ দিলেও প্রতিনিধিরা দলগুলোর সাথে নিয়মিত বৈঠক করছেন, যা বেশ আগ্রহ উদ্দীপক বলেও মনে করেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। সকাল 8টা থেকে শুরু হয় এই কর্মসূচি, চলবে রবিবারও। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর কঠোর অবস্থানে আছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 3 মাস ধরে চলছে আন্দোলন। এর মধ্যে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে বলা হয়, এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির প্রক্রিয়া বৈধ। এ রায়ের পর কর্মবিরতির ডাক দেন শ্রমিক কর্মচারীরা। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শ্রমিক দলের নেতারা। শনিবার থেকে তারা অবস্থান নেন বন্দরের বিভিন্ন গেটে। যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই, আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল এবং সেটাই আমরা করছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নৌবাহিনী সকলের যে মহড়া, আর কিছুক্ষণ পরপর কর্মচারীদেরকে চাকরিচ্যুত করার যে হুমকি দিয়ে পত্র প্রেরণ করা, আমরা এর নিন্দা জানাই। এদিকে সকাল থেকে বন্দরে সব ধরনের পণ্য সরবরাহ ও খালাস বন্ধ রয়েছে। যারা আন্দোলন করতেছে ওরা তো চায় না, ওরা চাঁদাবাজ, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, এর জন্য ওরা এসব করতেছে। আমরা সাধারণ ড্রাইভার হেল্পার যারা আছি এবং লেবার যারা আছি, আমরা ভোগান্তি এক কথায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারা কর্মস্থলে যোগ দিয়েছেন, কারা দেননি তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে সব বিভাগীয় প্রধানকে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দরের কেউই। আসাদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বর্ষা পেরিয়ে চলে গেল শরৎ, হেমন্ত, চলে যাচ্ছে শীতও, কিন্তু বহাল তবিয়তে আছে ডেঙ্গু। চলতি মাসে এখন পর্যন্ত 1000 খানেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, মারা গেছে 2 জন। কোটি কোটি টাকা ব্যয়, একের পর এক কর্মসূচি ঘোষণা করেও এডিসের উৎপাত ঠেকাতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর মৌসুমি নয়, সারা বছরের সংকটের রূপ নিয়েছে। মশা নিধনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিকল্প দেখছেন না তারা। 2025 সালে শুরু থেকে শেষ পর্যন্ত ডেঙ্গুর আতঙ্ক আর মশার যন্ত্রণায় কাটাতে হয়েছে দেশবাসীকে। হাসপাতালগুলোতে ছিল আক্রান্তদের ভিড়, বিশেষ করে দেশের উপকূলীয় এলাকায় ভয়াবহ বিস্তার হয়েছে ডেঙ্গুর। 2025 সালে 10 লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে, প্রাণ গেছে 413 জনের। প্রথম দিকে সহনীয় পর্যায়ে থাকলেও শেষ 6 মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে হু হু করে। নভেম্বরে প্রায় 25,000 মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়, যা ছিল গত বছরের সর্বাধিক। চলতি বছরেও ডেঙ্গু আক্রান্ত 1000 ছুঁই। সময়ের সাথে সাথে আক্রান্ত আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। গত 1 দশকে মশা মারতে প্রায় 830 কোটি টাকা ব্যয় করেছে 2 সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনা, সমন্বয়ের অভাব এবং দায়সারা কার্যক্রম চলতে থাকলে ভোগান্তির পুনরাবৃত্তি হবে শুধু। যদি আমরা বছরের শুরুতেই মশাকে নিয়ন্ত্রণ করতে পারি, মশাকে একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড লেভেলের নিচে রাখতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু বিস্তৃত এত হওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য স্থানীয় সরকার প্রশাসন কাঠামোগুলোর উচিত হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ করে বছরের শুরুতেই, বর্ষা আসার আগেই এই নিয়ন্ত্রণটা তাদের হাতে নিয়ে নেওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লার্ভা ধ্বংস ও মশার উৎসস্থল শনাক্তকরণ। সিটি কর্পোরেশনকে বছর জুড়ে বিজ্ঞানসম্মত ও পরিকল্পনা মাফিক কাজ করার পরামর্শ তাদের। আমাদের প্রথমত ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য একটি সুসমন্বিত জাতীয় নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে। সেই কৌশলের 3টি ধাপ থাকবে। সেটি হচ্ছে তাৎক্ষণিক বা দ্রুত কাজ করার একটি ধাপ, মধ্যস্তরের একটি ধাপ এবং দীর্ঘমেয়াদী একটি ধাপ। এবং এই ধাপের সাথে
আমাদের সাধারণ মানুষজনকে যুক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে কমিউনিটি এনগেজমেন্ট বলে, সেই কাজটি করতে হবে। মশক নিধন কার্যক্রমে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। পৌরসভা হোক অথবা ইউনিয়ন পরিষদ হোক, তাদেরকেও যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ফুঁসছে যুক্তরাষ্ট্র। মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। পাশাপাশি ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক দেশ জুড়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থন পৌঁছেছে সর্বনিম্ন স্তরে। অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন অপারেশন মেট্রোসার্চ শুরু করেছে, যার আওতায় মিনিয়াপোলিস এলাকায় প্রায় 3000 ফেডারেল কর্মকর্তা মোতায়েন করা হয়েছে, যা শহরের পুলিশ বাহিনীর আকারের 5 গুণ। এদিকে আইসের বিতর্কিত অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র। তীব্র শীত উপেক্ষা করে মিনিয়াপোলিসের ডাউনটাউনে চলছে সব বয়সী মানুষের বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভে যোগ দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরাও। ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বহু স্কুল ও বিশ্ববিদ্যালয়ে জাতীয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ক্লাস বর্জন করা হয়। শিকাগোর ডিপল ইউনিভার্সিটিতে স্যাংচুয়ারি ক্যাম্পাস দাবিতে প্ল্যাকার্ড দেখা যায়। নিউ ইয়র্কের ব্রুকলিন ও ক্যালিফোর্নিয়ার লং বিচে শিক্ষার্থীরা মিছিল করেন। মিনিয়াপোলিসের রাস্তায় ভারী অস্ত্র এবং মুখোশধারী এজেন্টদের আক্রমণাত্মক কৌশলের ভাইরাল ভিডিও ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থনকে সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন আংশিকভাবে অভিযান সীমিত করার ইঙ্গিত দিলেও মিনেসোটার গভর্নর টিম ওয়ালস আইস কর্মকর্তাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র ইরান চলমান উত্তেজনার মধ্যে নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ইরান একটি চুক্তি করতে চায়, তবে একই সঙ্গে দেশটির দিকে বড় ধরনের নৌবহর পাঠানোর কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরান বলছে আলোচনা হতে পারে, তবে তা কোনো হুমকির মুখে নয়। উপসাগরীয় অঞ্চলে উত্তাল ঢেউয়ের সাথে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে যখন মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখন নতুন খবর দিলেন মার্কিন মোড়ল ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ওভাল অফিসে ইরান হামলার বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ট্রাম্প। জানান, ইরান চুক্তি করতে চায়। ইরানকে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, তা কেবল তেহরানই জানে। একই সাথে তিনি জানান, ভেনেজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়ে বড় এবং শক্তিশালী বহর এগিয়ে যাচ্ছে ইরানের দিকে। আমরা দেখব কিভাবে সবকিছু হয়। যুক্তরাষ্ট্র ইরানের দিকে সবচেয়ে বড় শক্তিশালী নৌবহর পাঠিয়েছে। এটি ভেনেজুয়েলায় পাঠানো বহরের চেয়েও শক্তিশালী। এদিকে ইরানও বলছে, আঞ্চলিক দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠা, উত্তেজনা কমানো এবং স্থিতিশীলতা জোরদারে সংলাপে আগ্রহী, তবে তা কোনো হুমকির মধ্যে নয় এবং তেহরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইস্যুতে কোনো সমঝোতা করবে না। স্পষ্ট করে বলতে চাই, ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কখনোই কোনো আলোচনার বিষয় হবে না। ইরানি জনগণের নিরাপত্তা এবং দেশকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, আমরা প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করব। অন্যদিকে ইরানের উপর চাপ আরও বাড়াতে যুক্তরাষ্ট্র দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি এবং তেহরানের অর্থ পাচারে সহায়তাকারী এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার ঘোষিত আর্থিক নিষেধাজ্ঞার আওতায় আরও 5 জন ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।